আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা গত পর্বে সেট ফাংশন ক্লাস নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সেট ফাংশনের যেই চিহ্নগুলো প্রয়োজন সেইগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের এই পর্বে আমরা সেট ফাংশনের ভূমিকা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পর্বে আমরা সেট ফাংশনের যাবতীয় সমস্যার সমাধান করব। চলো তাহলে আমরা সেট ফাংশনটি অধ্যায়টি শুরু করছি। সেট ফাংশন, দেখো বইটা খোলো সবাই এবং আমার সাথে সাথে বইয়ের সাথে ধরো। দেখো লেখা আছে সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। আধুনিক হাতিয়ার হিসাবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1845 এবং 1845 সালে হলো জন্ম এবং 1918 সালে মৃত্যু। তো সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন এই হলো জার্মানি গণিতবিদ জর্জ ক্যান্টর। তিনি সসীম সেটের ধারণা প্রদান করে গণিতশাস্ত্রের আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণাকে সেট তত্ত্ব বলা হয়। এ অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যার সমাধান করব এবং ফাংশন সম্পর্কে সমর্থক ধারণা দেব। আচ্ছা, এটা হলো এই যতটুকু পড়লাম এইটুকুর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কে এই সেট সম্পর্কে ধারণা দেয়। এটা আমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে বা এটা আমাদের মনে রাখা একদম জরুরি, কারণ আমরা যে অধ্যায় পড়তেছি, যে সেট ফাংশন নিয়ে পড়তেছি, সেটার জনককে, সেটার আবিষ্কারককে, সেটাই যদি আমরা না জানি তাহলে এটা বৃথা যাবে। তো এই জার্মানি গণিতবিদ জর্জ ক্যান্টর হলো এই সেট ফাংশনের প্রথম ধারণা দিয়ে আলোড়ন সৃষ্টি করে এবং তিনি জন্মগ্রহণ করেন 1845 সালে এবং মৃত্যুবরণ করেন হলো 1918 সালে। আচ্ছা, এইবার হলো আমরা এই অধ্যায় কি কি শিখবো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে সেট ফাংশনটা পড়তেছি, যে অধ্যায়টা পড়তেছি, এই অধ্যায়ের সারমর্মটা কি। এই অধ্যায়ে আমরা কি কি শিখবো। এই অধ্যায় প্রথমে শিখবো হলো আমরা সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবো। দ্বিতীয়ত আমরা সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবো। তৃতীয়, অসীম সেটের ব্যাখ্যা করতে পারবো এবং সসীম সেট ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবো এবং পরবর্তীতে আমরা সেটের সংযোগ ও সেট ব্যাখ্যা এবং যাচাই করতে পারবো। আরো আমরা শিখবো যে শক্তি সেটের ব্যাখ্যা করতে পারবো এবং 2 ও 3 সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেট গঠনের করতে পারবো। এছাড়াও আমরা এই অধ্যায়ে আরো শিখবো যে ক্রমজোড় ও কার্টেসীয় গুণজ ব্যাখ্যা করতে পারবো। এরপর উদাহরণ ও ভেন চিত্রের সাহায্যে সেট প্রক্রিয়ার সহজ বিধিগুলো প্রমাণ করতে পারবো এবং বিধিগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবো। অবশ্যই তোমরা বই খুলে এর সাথে মিলাও। তারপরে অন্বয় ও ফাংশন ব্যাখ্যা করতে ও গঠন করতে পারবো। তারপরে আরেকটা কি পারবো যে ডোমেন ও রেঞ্জ কি ব্যাখ্যা করতে পারবো। ডোমেন ও রেঞ্জ কি সেটাও আমরা এই অধ্যায়ের মধ্যে জানতে পারবো। ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবো। ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবো। তো এই অধ্যায়ে আমরা এই স্টেপগুলো আমরা এই অধ্যায়ের ভিতরে পাবো এবং সমাধান করব। আশা করছি যে যে স্টেপগুলো দিছে এই স্টেপগুলো পরবর্তীতে আমরা সকল স্টেপগুলোই আমরা কিন্তু পাবো। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, না টেনে। এবার এই অধ্যায় যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে, এর কারণে আমরা শুধুমাত্র সেট নিয়ে আলোচনা করব। দেখো সেট, হলো সেট। সেট, আচ্ছা, সেটা কি বলতেছে? সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ ও সংগ্রহকে সেট বলে। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ ও সংগ্রহকে সেট বলে। বাস্তব জগতের চিন্তা মানে এটা বাস্তবে থাকতে হবে, চিন্তায় জগতেও থাকতে পারে, সমস্যা নাই, তবে বাস্তব জগতেও সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে, মানে যখনই সেট সম্পর্কে আলোচনা করব তখন বস্তুটাকে আমাদের উল্লেখ থাকতে হবে।
যেমন ধরো যে এখানে দেখুন দিছে, যেমন নবম ও দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের 3টি পাঠ্য বইয়ের সেট। এই হলো বাংলা, গণিত ও ইংরেজি। এই হলো 3টি বিষয়। আচ্ছা, এরপরে বলছে কি যে এই 3টা হলো একটা সেট। সেট। এরপরে আবার বলতেছে কি যে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা 1, 3, 5, 7, 9। তারপরে কয়টা হচ্ছে 1, 2, 3, 4, 5, তারপরে 11, 30, 15, 17, আর হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইগুলো হলো একটা সেট। কি সেট? বিজোড় সংখ্যার সেট। সেট। এরপরে কি বলতেছে যে পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি অথবা এক্স ওয়াই জেড লিখে দেয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেট যখন প্রকাশ করে, সেট প্রকাশ সবসময় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এক্স ওয়াই জেড। আচ্ছা, এরপরে পৃষ্ঠা উল্টাও। এখন বলতেছে যেমন, আমরা এটা একটু মুছে দেই। আচ্ছা, এখন দেখো যে একটা উদাহরণ দিছে যে 2, 4, 6, এটা হলো একটা সেট। এখন এই সেটকে যখন আমরা প্রকাশ করব তখন ইংরেজি বর্ণমালার অক্ষর দেব আর সেকেন্ড ব্র্যাকেট দাটকা দেবো। দেখো এটাই বলতেছে যে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়, আর এলিমেন্ট মানে হলো উপাদান। এখন দেখো যে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের এলিমেন্ট বলা হয়। যেমন বি সমান সমান এ বি হলে বি সেটের উপাদান হলো এ বি। এখন ধরো এই সবগুলো হলো এ সেটের এলিমেন্ট, এ সেটের কি উপাদান, উপাদান বা এলিমেন্ট, উপাদান। এখন ধরো আরেকটা যে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকেই বলা হয় হলো উপাদান। এই এ সেটের সকল বস্তুই হলো উপাদান। যেমন বি সেট, যেমন হলো বি সেটের উপাদান হলো কি এ আর হলো বি হলে বি সেটের উপাদান এ বি, উপাদান কে হলো, এখন বি সেটের উপাদান কি, বি সেটের উপাদান হলো এ আর হলো বি। আচ্ছা, উপাদান প্রকাশের চিহ্ন। এই যে উপাদানগুলো প্রকাশ করার জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করব? এই যে আমরা যে গত ক্লাসে আমরা যে চিহ্নগুলো নিয়ে আলোচনা করেছি, ধীরে ধীরে আমরা সব চিহ্নগুলোই পাবো। দেখো একটা পেয়ে গেছি অলরেডি, যে এই চিহ্নটার নাম কি, বিলংস টু। এখন এই 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 বিলংস টু হলো উপাদান প্রকাশের হলো নিয়ম। যেমন ধরো উদাহরণ দিলে বুঝবা যে এই যে এ সেটের যে এ আর বি আছে না, এটাই দেখো, এটা আমরা লিখতে হলো, সুতরাং এ বিলংস বি, এই বিটা হলো এটা আর এই এটা হলো এটা। আচ্ছা, এ বিলংস বি এবং পড়া হয় যে এ, এখন পড়া হয় যে এ
বি এর ভিতরেই আছে বা বি এর সদস্য। এর কারণে আমরা কি লিখবো যে এ বিলংস টু, এ বিলংস টু, তার মানে কি যে এই বি এর ভিতরে এ এ আছে, এটা হলো কি বি এর উপাদান, এর কারণে এ বিলংস টু বি, বি। আচ্ছা, এরকম আবার বি, বি বি বিলংস, এই বিলংস টু বি, অর্থাৎ হলো কি বি এর উপাদান হলো এই বি, আর এই বি এর মধ্যে এই বি আছে, এর কারণে কি বিলংস টু বি। আচ্ছা, এখন যদি যে এই বি এর উপাদানের ভিতরে যেহেতু সি নাই, তাই যখন আমরা সি যখন থাকবে না তখন আমরা কিন্তু এইরকম ভাবে লিখবো যে সি নট বিলংস বি, অর্থাৎ এই বি এর ভিতরে, বি এর ভিতরে সি নাই। ঠিক আছে, যখন কোনো উপাদান থাকবে না তখনই আমরা নট বিলংস টু ব্যবহার করব, কারণ এর সদস্য, এই বি এর সদস্য সি না, কারণ আমরা এখানে কি বি এর সদস্য কি কি পাইছি, এ আর হলো বি, এর কারণে আমরা এটা লিখছি। তো আজকের পর্বে এইটুকুই, বিস্তারিত আলোচনা করলাম। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম এই সেট ফাংশনে কি কি চিহ্নগুলো প্রয়োজন, সেই চিহ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর এই পর্বে আমরা আলোচনা করলাম হলো কি শুধু সেট নিয়ে। এরপর আমরা তৃতীয় পর্বে অর্থাৎ এর পরবর্তী পর্বতে আমরা আলোচনা করব, পরবর্তী ক্লাসে আলোচনা করব তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি, এই দুইটা পদ্ধতি আলোচনা করব, এবং এই দুইটা পদ্ধতির ভিতরে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো করার চেষ্টা করব। ভিডিওটি লং করব না, যদি আমাদের ওই পর্ব সম্ভব হয় শুধু তালিকার গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে পর্বটি এখানে শেষ করতে